এবং আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের অংশীদার হওয়ার জন্য আমরা বাঞ্ছারামপুরবাসী বাঞ্ছারামপুর উপজেলার সকল জনগণ এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি ইনশাল্লাহ। স্বাগত জানাচ্ছি 24-এর বিশেষ আয়োজন রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনের সম্ভাব্য একজন সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। আমরা তার কথাগুলো শুনবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। জনাব পলাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। প্রথমে আসলে জানতে চাচ্ছি, আপনি একজন রাজনীতিবিদ, জানতে চাচ্ছি আপনার একেবারে রাজনৈতিক জীবনের শুরু থেকে এই পর্যন্ত কি কি পদ পদবি হোল্ড করেছেন, একটু জানতে চাচ্ছি প্রথমে। আমি রাজনৈতিক জীবনের শুরুতে আমি যেখানে বসা আছি এটা উজানচর ইউনিয়ন, বাঞ্ছারামপুর উপজেলার 13 নং উজানচর ইউনিয়ন। এই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক দিয়ে আমার রাজনৈতিক পথ চলা শুরু। আমি ইউনিভার্সিটিতে ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলাম, হল শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক আমার রানিং পদ, এবং তার আগে কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম, যেখানে শামসুজ্জামান দুদুভাই আহ্বায়ক, কৃষিবিদ হাসান জাফর তুহিন বর্তমান যে সভাপতি উনি ছিলেন তখন সদস্য সচিব। এখন আমার রাজনৈতিক পদগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি 31 সদস্য তার আমি সদস্য, এবং ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সাবেক কমিটির জনাব আব্দুল খালেক এবং ভিপি আব্দুল মান্নান সাহেবের যে কমিটি, ওই কমিটির আমি মেম্বার ছিলাম। বর্তমানে আমি প্রেসিডেন্ট। তার আগে আমাদের যে আহ্বায়ক কমিটি ছিল লিয়াকত আলী ফরিদ ভাই এবং নেতৃত্বাধীন এবং বিপি মুসাফের নেতৃত্বাধীন যে কমিটি, সেই কমিটির মেম্বার। সম্মেলন গত 20 নভেম্বর বর্ণাঢ্য ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হই। জানতে চাচ্ছি, আমরা দেখেছি যে গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আসলে এই যে বিপ্লব, জুলাই রেভলিউশনের কথা বলা হচ্ছে, আপনি এই বিপ্লবকে কিভাবে দেখছেন এবং আপনার দল বিএনপির আসলে এই বিপ্লবে কতটুকু সম্পৃক্ততা ছিল বলে আপনি মনে করছেন? 5ই আগস্টের যে ছাত্র জনতার যে জন অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মূলে ছিল বিএনপি। কারণ গত 15টি বৎসর এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করছি, এবং তারই ধারাবাহিকতায় একটি পর্যায়ে 5ই আগস্টের ঘটনা ঘটে। সেখানে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আপনি দেখেন, হঠাৎ করে 2 তারিখ এবং 1 তারিখ আমাদের যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে যখন ডিবি অফিসে কার্যালয়ে নিয়ে যাওয়া, আন্দোলন স্থগিত হয়ে গিয়েছিল। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে ডিরেক্ট নির্দেশ দিয়েছেন যা আন্দোলনকে বেগবান করতে, আন্দোলন আমরা হাতে নিতে। এবং বাংলাদেশে যারা শহীদ হয়েছেন আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতন, নিপীড়ন এবং শহীদ হয়েছেন বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। আমার ছাত্রদল, যুবদল, কৃষক দল, আপামর জনসাধারণ যারা বিএনপিকে ভালোবাসে তারাই সবচেয়ে বেশি শহীদ হয়েছে। তারাই আসলে কি 2024 সালে যে স্বাধীনতা বলা হচ্ছে, সেই স্বাধীনতা কি আসলে অর্জিত হওয়া সম্ভব ছিল যদি আপনি যে বলছেন যদি অন্যান্য পলিটিক্যাল যে দলগুলো তাদের সম্পৃক্ততা না থাকতো? একটা অভ্যুত্থান যখন হয় তখন সকলের সমন্বয় হয়। আমরা দীর্ঘ 15টি বৎসর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, সামাজিক সংগঠনের সাথে, বিভিন্ন পেশাজীবীদের সাথে বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্কাইপের মাধ্যমে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সরাসরি যোগাযোগ করে আন্দোলনকে বেগবান করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছেন। তারই ফলশ্রুতিতে সকলের সমন্বয়ে এই 5 আগস্টের দ্বিতীয় রেভলিউশন যেটাকে বলা হচ্ছে সে গণ অভ্যুত্থান সংঘটিত হয়, এবং তারই ফলশ্রুতিতে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করি। জনাব পলাশ, জানতে চাচ্ছি আসলে যে গণ অভ্যুত্থানের কথা বলেছেন, সেই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের সাথে যে কয়টি মাস অতিক্রম করেছে তাদের সফলতা কতটুকু এবং ব্যর্থতা কতটুকু, এবং আপনাদের উপজেলা পর্যায়ের বা জেলা পর্যায়ের নেতা থেকে আসলে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনাদের প্রত্যাশা কি? সফলতা ব্যর্থতা এত দ্রুত নির্ধারণ করা সম্ভব নয়, কারণ সফলতারও মাপকাঠি নেই, বিফলতারও মাপকাঠি নেই। আপনাদেরকে দেখতে হবে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এই গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে। এই গভর্নমেন্ট ব্যর্থ মানে আমরা ব্যর্থ, এই গভর্নমেন্ট ব্যর্থ মানে স্বাধীনতা ব্যর্থ। দ্বিতীয় যে রেভলিউশন হয়েছে এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এখানে অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। তা আমি বিশ্বাস করি এখন পর্যন্ত যা হয়েছে কিছু কিছু ভুল ত্রুটি আছে, কিছু কিছু সীমাবদ্ধতা আছে। আশা করি তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই রেভলিউশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, শহীদদের রক্তের সাথে প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সরকার
খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ভুল ত্রুটি শুধরে আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মাণে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার এসে দেশের সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এ দেশকে নতুন করে আবার ঢেলে সাজাবে। একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি, আপনি সংস্কারের কথা বলেছেন, রিফরমেশন। আসলে এই যে রিফরমেশনের জন্য আসলে কতটা সময় দেওয়া বলে উচিত বলে আপনি মনে করছেন? রিফরমেশনের জন্য একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক পর্যায়ে যার ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসবে, সেই সরকার এসে সংস্কার প্রক্রিয়া ত্বরান্বিত সংস্কার করবে। কারণ এই সংস্কারের কথা আজকে শুধু উঠে নাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 2 বছর পূর্বে আমরা 31 দফা দিয়েছি। আজকে যে সংস্কার কথা সকলে বলছে, ইন্টার গভর্নমেন্ট বলছে, বিশেষজ্ঞরা বলছে, এটা নিয়ে আমরা 2 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিন্তা ভাবনা করে একটি 31 দফা জাতির সামনে তুলে ধরেছে। আমরা সেটা নিয়ে বিভাগওয়ারি, ইতিমধ্যে আমাদের বিভাগওয়ারি মিটিং সম্পন্ন হয়েছে। আমরা এখন জেলা পর্যায়ে আমাদের নেতৃবৃন্দদেরকে 31 দফা সম্বন্ধে অবহিত করছি, এবং জেলা পর্যায় থেকে আমরা থানা পর্যায়ে আসবো, থানা পর্যায় থেকে আমরা ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে আমরা 31 দফার এবং সংস্কার প্রক্রিয়াটাকে আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে চাই। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও 2 বছর পূর্বেই চিন্তা করছে। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, শুধু বর্তমান না। আমরা বর্তমানকে কাজে লাগে ভবিষ্যতে বাংলাদেশ যেন একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশ যেন একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং এই সমাজ বিনির্মাণে যে সমস্ত অবকাঠামো দরকার, যে সমস্ত সংস্কার। আপনি বারবার নির্বাচনের কথা বলছেন। আপনারা দীর্ঘ সময় প্রায় 15-16 বছর যাবত আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় মাঠে আসতে পারেননি, জনসমাবেশ করতে পারেননি, ইচ্ছামতো কাজ করতে পারেননি। এখন তো আসতে পারছেন। এখন এই যে দীর্ঘ সময় পরে এসেও আপনারা আসলে জনগণের রেসপন্স কেমন পাচ্ছেন? আসলে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 95% জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শ বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ বিশ্বাসী, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শে এবং তার গড়া, উনি যে অক্লান্ত পরিশ্রম করে এই দলটাকে সাজিয়েছেন, তার কোটি কোটি জনসমর্থন আজকে বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বহির্বিশ্বে। আমরা যেখানে যাচ্ছি জনগণের বিপুল সাড়া পাচ্ছি, এবং জনগণ চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার প্রতিষ্ঠা হোক, এবং এই সরকারের মাধ্যমে আমাদের এই সমাজে যে বৈষম্যের সৃষ্টি হয়েছিল, গত 15 বছর যে জঞ্জাল সৃষ্টি হয়েছিল, যে আবর্জনা সৃষ্টি হয়েছিল, সেগুলো আমরা পরিষ্কার করে আবার নতুন রূপে, যেরকম 1971 সালে স্বাধীনতার পর তৎকালীন সরকার যিনি বলছে শেখ মুজিবুর রহমান। শুনবো একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আপনি বলেছিলেন যে দ্রুত নির্বাচনের কথা। আমরা ধরে নিচ্ছি একটি স্পেসিফিক টাইম শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি হতে পারে 2 বছর পর, সেটি হতে পারে 1.5 বছর পর, বা 5 ইয়ার্স পরে হতে পারে। যদি আমি প্রশ্ন রাখতে চাই, যদি 5 বছর পরে ইলেকশনটা হয়, তাহলে কি আপনি যে জনপ্রিয়তার কথা বলছেন বিএনপির, এই জনপ্রিয়তাকে আসলে সে পর্যন্ত লিঙ্গারিং করবে কিনা, আপনি কি মনে করেন? আমাদের বর্তমানে যে জনপ্রিয়তা আছে 5 বছর না, যখনই নির্বাচন হবে এই জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাবে। জনপ্রিয়তা কমার কোনো সুযোগ নেই, কারণ আমরা দেশ ও সমাজ নিয়ে, জনগণের চাহিদা নিয়ে আমরা কাজ করি, জনগণকে মূল্যায়ন করার চেষ্টা করি, জনগণ কী চায় সেটা নিয়ে আমরা গবেষণা করি। কিন্তু একটি বিষয় জানতে চাচ্ছি, 5ই আগস্ট পর কিছু জায়গা আমরা দেখতে পেয়েছি, আমাদের কাছে কমপ্লেন এসেছে যে বিএনপির নাম করে কিছু জায়গা অনেকে চাঁদাবাজি, জবরদখল বা বিভিন্নভাবে অনেকে হয়রানি করার চেষ্টা করছে। আপনার অবস্থান থেকে তাদের প্রতি আপনার বার্তা কী থাকবে, এবং এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? আমি একটু আপনার সাথে ইন্টারফেয়ার করে বলছি। অনেকেই বিএনপির নাম বলছে। আপনি দেখেন 5ই আগস্টের পর ঢাকা শহরে অনেক জায়গায় ডাকাতি হয়েছে, ব্যাপক ডাকাতি হয়েছে। সেখানে কারা ধরা পড়েছে? ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের তারা ডাকাত বেশে তারা আক্রমণ করছে। আপনি কিছুদিন আগে দেখেন রিক্সা শ্রমিকদের একটা আন্দোলন হয়েছে, সেখানে কারা? ওরা রিক্সা হলো না, সেখানে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ। তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে, কারণ তাদের নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা অতীতে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনও ষড়যন্ত্রে লিপ্ত। আর বিএনপি জনগণের কথা বলে, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাসী না। আর বিএনপির নেতাকর্মীরা কখনও অন্যায় কোনো কাজে করে না এবং করতে পারে না। তবে আমার একটি কথা, যদি কোথাও কোনো হয়ে থাকে আমরা সেটা শক্ত হাতে দমন করছি। আমার বাঞ্ছারামপুর উপজেলায় 5ই আগস্টের পর আপনি খবর নিয়ে দেখেন, প্রশাসনে আমরা নিজেরা পাহাড়ে দিয়েছি। আমি নিজে প্রশাসনে খাবার সাপ্লাই দিয়েছি। প্রশাসনে বাঞ্ছারামপুর জেলায় একটি সরকারি প্রতিষ্ঠান, ইভেন থানা, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন থানায় খবর নিয়ে দেখেন যে থানায় কিছু নেই, কিন্তু আমার এখানে একটি ফুলের টোক্কাও পড়ে নাই। আমরা প্রশাসনের সুসম্পর্ক আছে, আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজ মুক্ত। আর আমার লড়াই হয়েছে চাঁদাবাজ মুক্ত বাঞ্ছারামপুর গড়া, সন্ত্রাস মুক্ত বাঞ্ছারামপুর গড়া, দখলবাজ মুক্ত বাঞ্ছারামপুর গড়া, মাদক মুক্ত বাঞ্ছারামপুর গড়া। আমি
প্রত্যেকটি বক্তব্যে আমার নেতাকর্মীরা এখানে আছে, আপনি আমার ইয়াতে সার্চ দিয়ে দেখবেন, প্রত্যেকটি বক্তব্য ছিল চাঁদাবাজমুক্ত বাঞ্ছারামপুর। যারা মেয়াদে আসেন পলাশ, একটু ভিন্ন বিষয়ে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ঘোষণা করেছেন যে 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে। সেই নির্বাচনকে ঘিরে আপনারাও প্রস্তুত? আপনার উপজেলার কথা বলছি, আপনার উপজেলায় আমরা দেখেছি যে কয়েকজন প্রার্থী ইতিমধ্যে তারা জানান দিয়েছেন যে তারা ইলেকশন করবেন, তন্মধ্যে আপনার কথা উঠে এসেছে। আসলে এই আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রস্তুতি কেমন এবং মাঠ পর্যায়ে আসলে কেমন গণসংযোগ করছে? আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রস্তুতি সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যৎ থাকবে, এবং আমি নির্বাচনের জন্য সর্বসময় প্রস্তুত আছি। 2018 সালের নির্বাচনে দল থেকে আমাকে প্রথম নমিনেশন দেওয়া হয়েছিল, যদিও পরে দলের সিদ্ধান্তে সেটা চেঞ্জ করে সাবেক এমপি সাহেবকে দেওয়া হয়েছিল, আমি সেটা মেনে নিয়েছি, দলের সিদ্ধান্ত। গত 18 সাল থেকে এখন পর্যন্ত দলের নেতাকর্মীদের সুখে দুঃখে আমি চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য। নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবে, দল সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে তাদের প্রতিনিধিকে। সে নির্বাচনে প্রতিনিধি হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমি সবই করছি। এবং আপনি জানেন, বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার আমার বাঞ্ছারামপুরে প্রায় 24টি মামলায় হাজার হাজার নেতাকর্মীর মামলা দিয়েছে। এখানে আমার যারা আছে পিছনে প্রত্যেকই মামলার একাধিক আসামি, এবং তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারবেন, সত্যতা পাবেন যে তারা এই মামলায় যখন আমরা খুব করুণ অবস্থার মধ্যে ছিলাম, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আমি তাদের জামিনের ব্যবস্থা থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের এই যে মামলা, এখনও মামলা শেষ হয়নি, একটি মামলা শেষ হয়নি, আজকে পর্যন্ত আমাদেরকে হাজিরা দিতে হচ্ছে, এবং তাদের পাশে থেকে আমি চেষ্টা করছি জনগণের এবং আমার নেতাকর্মীদের পাশে থাকার জন্য। তো আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, এবং আমার বিশ্বাস আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর, যে উনি আমাকে নিরাশ করবেন না, এবং সত্যিকার অর্থেই আমি এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত। আপনাকে যদি নমিনেশন দেওয়া হয়, আরও যারা প্রার্থী রয়েছেন প্রবাবল ক্যান্ডিডেট, তাদেরকে কি আপনি ইউনাইট করতে পারবেন আপনার পক্ষে? অবশ্যই, কারণ আমরা একটি বৃহত্তম পরিবারের দল, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। দল যাকে দিবে আমরা তার পিছনেই থাকবো। আর আমাকে যদি নমিনেশন দেয়, আমি বিশ্বাস করি যারা আছে, কারণ একটা বৃহত্তর রাজনৈতিক দলে অনেকে থাকতে পারে, অনেকের স্বপ্ন থাকতে পারে, কিন্তু দল যখন তাদের নেতা নির্বাচন করে দিবে, তাদের প্রতিনিধি নির্বাচন করে দেবে, সবাই এক প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই লড়াইটাকে জয়যুক্ত করার জন্য, সেই নির্বাচনে জয়লাভ করার জন্য আমরা একসাথে কাজ করবো, এবং আমার বিশ্বাস আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে আমি সেই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। এই বাঞ্ছারামপুর উপজেলার আসলে আপনার দৃষ্টিতে কী কী সমস্যা রয়েছে যেগুলো জনগণ খুব ভুক্তভোগী, এবং যদি আপনি কখনো পার্লামেন্ট মেম্বার হতে পারেন, আপনি কিসের অগ্রাধিকার ভিত্তিতে আপনি কাজ করবেন উপজেলাবাসীর জন্য? কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো প্ল্যানিং আছে কিনা? আমার এই বাঞ্ছারামপুর কিনে অনেক প্ল্যান আছে, কারণ আমি গত 2018 সাল নির্বাচন আগেই বাঞ্ছারামপুর কিনে অনেক চিন্তাভাবনা করেছি। কারণ আমি ইয়াং, আমার চিন্তাভাবনা সুদূর প্রসারী। আমি শুধু আজকে কি নিয়ে বসে নেই, কারণ বিশ্ব আজ নিয়ে বসে নেই। বিশ্ব 20 বছর, 50 বছর, আগামী 100 বছর চিন্তা করে। ঠিক তদ্রূপ আগামী 20 বছর পর, 30 বছর পর আমাদের পরবর্তী জেনারেশন কী করবে সেটা নিয়ে আমি চিন্তা করি। আমি বাঞ্ছারামপুরের বর্তমান যে সবচেয়ে সমস্যা ছিল ফ্যাসিস্ট সরকার আমলে, এখানে গণতন্ত্র বলে কোনো কথা ছিল না, এখানে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে না। আমি স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী। আমি চাই জনগণ তাদের নেতার সাথে স্বাধীনভাবে কথা বলতে পারে, তাদের যিনি পার্লামেন্ট নির্বাচিত হবেন তার সাথে যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। আর বাঞ্ছারামপুরের সবচেয়ে বড় সমস্যা মাদক। আমি নিজে সিগারেট খাই না, মাদক বলতে তো আমার ধার কাছে নাই। আর এই মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 2018 সালে সম্ভবত মার্চ বা এপ্রিলে আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে একটি টকশোতে গিয়েছিলাম। সেখানে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপি সাহেব মুক্তাদির চৌধুরী সাহেব সহ বিভিন্ন উপজেলার যারা নমিনেশন প্রার্থী বা বিভিন্ন দলের প্রতিনিধি, আমি বিএনপির প্রতিনিধিত্ব করতেছিলাম সেই টকশোতে, ওপেন টকশোতে। সম্ভবত সেটা চ্যানেল 24-এরই ছিল সম্ভবত। সেই টকশোতে আমি যখন মাদকের বিরুদ্ধে কথা বলেছিলাম, তৎকালীন আওয়ামী লীগের সেক্রেটারি আল মামুন সরকার, যদিও কিছু আগে উনি মারা গেছেন, উনি আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, পুলিশ, এসপি, ডিসি প্রশাসনের উপরে। সেদিন আল্লাহর অশেষ সহমতে আল্লাহ তার নিজ হাতে আমাকে এবং আমার সাথে যারা ছিল, যে এখানে আছে, ওই যে পিছনে আছে রাজীব আছে, নয়ন ভাই আছে, আর অনেকেই ছিল, তারা আমরা কেউ ফিরে আসতে পারতাম না। আল্লাহ নিজ হাতে সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছে। কারণ এই বাঞ্ছারামপুরে মাদকের আখড়া, কারণ তৎকালীন আমাদের সাবেক যিনি এমপি ছিলেন, যিনি সন্ত্রাসীদের গডফাদার ক্যাপ্টেন তাজ, ওনার ভাগিনা এবং ভাতিজা ছিল মাদকের ডিলার।
ওরাই মাদক ব্যবসা করে তাদের এজেন্ট নিয়োগদের মাধ্যমে। বাঞ্ছারামপুরে এমন কোনো সেক্টর না যেখানে দুর্নীতি হয় নাই। এই দুর্নীতিমুক্ত বাঞ্ছারামপুর গঠন করতে হবে। দুর্নীতিকে বাঞ্ছারামপুর থেকে সমূলে নির্বাসনে পাঠাতে হবে। আপনার দখলবাজ, চাঁদাবাজ বাঞ্ছারামপুরে এমন কোনো সেক্টর না যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী, ইভেন স্কুলের টিচাররা পর্যন্ত চাঁদা দিতে হতো তার বাগিনা বাতিজাকে। ধন্যবাদ, আমরা শুনবো, তবে আজকে নয়, আমরা একেবারে 11th আওয়ারে চলে এসেছি। শেষ করার পূর্বে একেবারে সংক্ষেপে বলবেন, আপনি একজন কৃষিবিদ হিসেবে আসলে আপনার উপজেলাবাসীর কৃষি নিয়ে কোনো কাজ করছেন কিনা, এবং শেষ মুহূর্তে আপনি বলবেন জনগণের উদ্দেশ্যে, আপনার ভোটারদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে আমরা শেষ করে দেব। আসলে গত 15টি বছর আমরা কাজ করার কোনো সুযোগ পাইনি। আমার বাঞ্ছারামপুর উপজেলা একটি কৃষি প্রধান উপজেলা, নদীমাতৃক উপজেলা। আমার চারপাশে নদী, ভিতরে নদী। আমার কৃষকদেরকে নিয়ে আমার একটা ভাবনা আছে। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, আর আমাদের এখানে অনেক ফসলি জমি আছে, যেরকম আমাদের বাহের ফেরিঘাট থেকে মেঘনা পাড় দিয়ে মানিকপুর হয়ে মেঘনা পাড়ে পাড়ে যদি আমরা একটা বাঁধ নির্মাণ করে দিতে পারি, এখানে হাজার হাজার হেক্টর জমি আছে যেখানে আমরা 3বার ফসল উৎপাদন করি। এখন আমরা বছরে 1বার ফসল করি, আর বাকি সময়টা পানির নিচে থাকে। ঠিক সেরকমভাবে বাঞ্ছারামপুরের সেচ প্রকল্পে অপ্রতুল সার, বীজ, কীটনাশক এগুলা সরকারিভাবে যা আসতো এগুলো বেচে দিত। আমি চাই সরকারিভাবে যা যা করা সম্ভব, এবং আমার ব্যক্তিগত পর্যায় থেকে কৃষকদের জন্য সব কিছু সম্ভব করা হবে। আর আমার জনগণের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আপনারা মাথা পেতে নেন, আমিও মাথা পেতে নেব, এবং দলের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে যাতে ফ্যাসিস্ট সরকার আর ফিরে না আসতে পারে, বাংলাদেশে ফ্যাসিস্টের রাজত্ব আর কায়েম হতে না পারে, সে ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এবং আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের অংশীদার হওয়ার জন্য আমরা বাঞ্ছারামপুরবাসী, বাঞ্ছারামপুর উপজেলার সকল জনগণ এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে। ইনশাল্লাহ আমার বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে, এবং আগামী নির্বাচনে এই ব্রাহ্মণবাড়িয়া 6 এই বাঞ্ছারামপুর আসনটি দেশনায়ক জনাব তারেক রহমানকে উপহার দেবে।